হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প হাওয়াই নিরুদ্দেশ পর্ব 6 এবং 7, লেখিকা মাহফুজা মনিরা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। হিমের ঘন ঘন চোখের পাতা পড়ছে, শ্বাস পড়ছে উচ্চ গতিতে, হাঁপানি রোগীর মতন ছটফট করছে সে। আরাফ হিমির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। হিমি শান্ত হয়, শ্বাস স্বাভাবিক হয়ে রগে রগে মিশে যায় প্রশান্তি। অনেকক্ষণ পর হিমিকে নিজের বাঁধন থেকে মুক্ত করে দেয় আরাফ। হিমি ছিটকে সরে যায়। আরাফ মৃদু হাসল। হিমির গভীর চোখে চোখ রেখে বলে, কেমন দিলাম? হিমি অন্যদিকে মুখ ঘুরিয়ে লজ্জামাখা গলায় বলল, তুমি ভীষণ পাজি। মিথ্যে বলে এনে আমাকে কি ভয়টাই না পাইয়ে দিলে। আরাফ মৃদুস্বরে হাসল। নিস্তব্ধ এই রাতে সেই হাসি শোনালো গগন বিরাদি। হিমি আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকায়। ভয়ার্ত স্বরে বলে, আস্তে হাসো প্লিজ, তোমার বাপ চলে আসবে। তুই আমার বাপকে এত ভয় পাস কেন? ভয় পাই না, জাস্ট এমনি বললাম। হিমি কাঁচুমাচু হয়ে যায়। আরাফ হিমির কাছে ঘেঁষে হিমির দুহাতে হাত রেখে হিমির কপালে নিজের কপাল ঠেকায়। ফিসফিস করে বলে, সত্যি ভয় পাস না? হিমির বুক ধড়ফড় করে। থেমে থেমে বলে, না। তাহলে চল বিয়ে করে ফেলি। হিমি স্তব্ধ হয়ে যায়। একটা স্নিগ্ধ অনুভূতি ঘিরে ধরে তাকে। ভালো লাগা কাজ করে ভীষণ। নতজানু হয়ে পড়ে লজ্জায়। আরাফকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, তুমি আমি এক সুতোয় বাঁধা থাকলে একদিন না একদিন এক হবই, তাতে যতই দূরে থাকি না কেন আরাফ ভাইয়া। পুরনো স্মৃতি রোমন্থন করছিল হিমি। কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হিমি টের পায় না। চোখ মুছে দিয়ে ধীর পায়ে বিছানার উপর এসে বসে। হালকা স্বরে একা একা স্বগতিক্ত করল, তুমি আর আমি এক সুতোয় বাঁধাই ছিলাম না আরাফ ভাই। হিমি শুয়ে পড়ে। তার আর ভালো লাগছে না পিছনের কথা ভাবতে। ওসব কথা বড্ড পোড়ায় তাকে, শরীরে জ্বালা ধরিয়ে দেয়। হৃদযন্ত্র বন্ধ করিয়ে দেয়, শ্বাস টানতে কষ্ট হয় তখন। কপালের উপর হাত বাজ করে দিয়ে অন্ধকারে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে হিমি। সায়র আর নয়নিকার সাথে তার অন্য রুমে ঘুমিয়েছে, সেজন্য হিমি তার নিজের রুমে একা। বিয়ের দ্বিতীয় রাত্রে নিজের স্বামী সতীনের ঘরে। আহা কপাল! হিমির হাসি পায় বড্ড। জীবন সংসারের আগুনে পুড়তে পুড়তে তার অনুভূতিগুলিও পুড়ে গেছে। শত চেষ্টা করেও পুরনো স্মৃতিগুলো ভুলে থাকতে পারে না হিমি। সেগুলো রোমন্থন করতে করতেই একসময় ঘুমিয়ে পড়ে সে। সকাল সকাল ঘুম ভেঙে যায় হিমির। উঠে দেখলো 5টা বাজে মাত্র। আজান পড়ে গেছে। আকাশে হালকা আলো ফুটেছে। সচরাচর হিমির ফজরের নামাজ পড়া হয় না, উঠতে পারে না তাই। আজ যেহেতু উঠেই পড়েছে তাই হিমি ভাবলো নামাজটা পড়েই নিক। হিমি উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নেয়। তার জীবনে দেওয়া সমস্ত দুঃখ আর যন্ত্রণার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। যদি না এত ক্লেশ বিদেশ কষ্ট যন্ত্রণা তার জীবনে না আসতো, তবে সেই ভীতুর ডিম হিমি আজকের সাহসী ঠোঁটকাটা হিমি হয়ে উঠতে পারতো না। নামাজ শেষে হিমি রুম থেকে বের হয়। গরমকাল হলেও সকালে মিষ্টি বাতাসটা ভারী শীতল।
এক নাগাড়ে কতক্ষণ বাতাসে দাঁড়িয়ে থাকলে গা কাঁপে। হিমি ধীর পায়ে উঠে ছাদে গেল। উদ্দেশ্য একাকী কিছুক্ষণ ছাদে সময় কাটানো। কিন্তু ছাদে গিয়ে রেহানা আহমেদকে দেখে হিমি বেশ অবাক হলো। বলল, আম্মা, আপনি উঠে গেছেন? রিহানা আহমেদ ফুল গাছের লাল লাল পাতা ছিঁড়ে দিচ্ছিলেন। কাজ বন্ধ করে হিমির দিকে ফিরে তাকালেন। আমি প্রতিদিন সকালে উঠি। ও, ছাদের এক পাশ জুড়ে মাঝারি আকারের বাগান। অনেক রকমের ফুল ফল গাছ দিয়ে বাগান ভর্তি। এক পাশের ড্রামের মধ্যে বিশাল হাসনাহেনা গাছ। হাসনাহেনা ফুলে ছেয়ে আছে গাছের ফাঁক ফোকর। কি মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। হিমি মুগ্ধ চোখে সব ঘুরে ঘুরে দেখল। গাছের পাতা ছুলো, ফুলের গন্ধ নিল। রিহানা আহমেদ তা দেখে বললেন, ফুল গাছ ভালো লাগে? হিমি আনন্দে উল্লাসে ফেটে পড়ে বলল, খুব। এখানে 55 পদের ফুল গাছ আছে। ওই পাশে গিয়ে দেখো, সবজির বাগান আছে। হিমি ছাদের পিছনের দিকে গিয়ে আরো চমকালো। পুরো জায়গায় জুড়ে বিশাল সবজির বাগান। সিমেন্ট দিয়ে ঢালাই করার সময় ঢালু করে ঢালাই দিয়েছে জায়গাটা। তারপর সেখানে মাটি ফেলে বাগান করেছে। লাউ শাক, পুঁই শাক, ঝিঙ্গে, করলা, টমেটো, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, লাল শাক আরও হরেক রকমের সবজি। হিমির মন ভালো লাগায় পরিপূর্ণ হয়ে উঠল। যেভাবে দৌড়ে দেখতে এসেছিল সেভাবে দৌড়ে রেহানা আহমেদের কাছে গিয়ে বলল, অনেক সুন্দর বাগান। আমি ঢাকা শহরে এরকম বাগান আর দেখিনি। বাগান করা আমার খুব শখের। বাবার বাড়িতে বসেও বাগান করতাম, এখনো করি। এসব বাগানের প্রত্যেকটা গাছ আমার হাতে লাগানো, আমার হাতেই যত্ন। আমার অনেক শখ ছিল বাগানের, কিন্তু টাকার অভাবে কখনো করতে পারিনি। যাক, এখানে এত সুন্দর বাগান আছে দেখেই ভালোই লাগলো। এখন থেকে আমিও আপনার সাথে বাগানের দেখাশোনা করবো, আম্মা। রিহানা আহমেদ মুচকি হেসে বলল, করিস। আরও কিছুক্ষণ বাগানে থাকার পর রেহানা আহমেদের সাথে নিচে নেমে আসে হিমি। রেহানা আহমেদের হাতে হাত সকালে নাস্তাটাও হিমি তৈরি করলো। বেলা যখন 7:30, তা সায়র নামলো নিচে। হিমি টেবিল সাজাচ্ছে তখন। সায়রের দিকে এক নজর তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। সায়র গোসল করে এসেছে। তার চুলগুলো ভেজা, চেহারা স্নিগ্ধ হয়ে আছে। সুন্দরের থেকে আরো সুন্দর লাগছে তাকে। এত সৌন্দর্য হিমি দেখতে পারে না। তার মাথা ঘোরায়। সায়র চেয়ার টেনে বসে। রিহানা আহমেদ জিজ্ঞেস করলেন, নয়নিকা কই? ও ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি তেমন। হিমি বিড়বিড় করে, সারা রাত ফষ্টি নষ্টি করলে ঘুম হবে কিভাবে? আবার হিমি ভাবে, বউয়ের সাথে থাকাকে কেউ ফষ্টি নষ্টি বলে? তবুও হিমির ফষ্টি নষ্টি বলতে ইচ্ছে করে। কোনো এক অজানা কারণে নয়নিকাকে দেখলেই তার গা শুলোয়। মন চায় নয়নিকার মুখটা ভঁচকে দিতে। হঠাৎ সায়র ডাকলো, আরে আজব, কতবার ডাকছি, শুনছো না কেন? মন কই তোমার? হিমি অপ্রস্তুত হয়ে বলল, বলুন, কিছু বললেন? তোমাকে 3বার ডাকছি, অথচ সাড়া পেলাম না। কি ভাবছিলে? কিছু না। বলেন, কি বলবেন? সায়রের কাছে হিমি মেয়েটাকে অনেক রহস্যময় লাগে। সায়র বলল, নয়নিকার রুমে জগে পানি নেই। তুমি কি 1 গ্লাস পানি রেখে আসবে? শিমুল তো নেই আজকে। রিহানা আহমেদ কথার মাঝে বললেন, আমি রেখে দেবনি বাবা। কেন মা? হিমি রাখলে কি সমস্যা? হিমিও বলল, হ্যাঁ মা, আমি রেখে দেবনি। হিমি ঝক ভরে পানি নিয়ে উপরে উঠল। নয়নিকা আরাম করে ঘুমোচ্ছে। যা দেখে হিমির গায়ে জ্বলন ধরল। মেজাজ পুরোপুরি বিগড়ে আছে তার। সে করল কি, জগ থেকে কিছুটা পানি টাইলসের মেঝেতে ফেলল।
তারপর বাকি পানিটুকু ঘুমন্ত নয়নিকার গায়ের উপর ফেলে দিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল চিৎকার দিয়ে। নয়নিকা ধড়মড়িয়ে ঘুম থেকে উঠল। সায়র রেহানা আহমেদ ততক্ষণে নয়নিকার রুমে এসে উপস্থিত। সায়র আতঙ্কিত মুখে বলল, কি হয়েছে? হিমি আমসিপানা মুখ করে বলল, জগ থেকে কিছু পানি ছিটকে ফ্লোরে পড়ে। পরে আমি পিছলা খেয়ে পড়ে যাই, বাকি পানিটুকু আপুর গায়ে পড়ে গেছে। আমি যে কেন জগের ঢাকনা লাগিয়ে আনলাম না। হিমির পাশে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে ভাঙা কাচের জগ। সায়র হাত ধরে হিমিকে টেনে তুলে বলল, ব্যথা পাওনি তো? পেয়েছি, খুব পেয়েছি। এতক্ষণ যাও কাটা পা নিয়ে হাঁটতে পারছিলাম, এখন তাও পারছি না। পায়ের কাটা জায়গায় আবার ব্যথা লাগছে, উফ। হিমি প্রচুর ব্যথায় জর্জরিত, এমন ভাব করলো একটা। সায়র ভেজা হিমিকে কোলে তুলে নিল। হিমি রুমের দিকে চলল এগিয়ে। নয়নিকা কটমট করে সেদিকে তাকিয়ে রইল। বিড়বিড় করল, ঢং কত! সকাল সকাল সায়রের গলায় ঝুলে পড়ছে। রেহানা আহমেদ বিরক্ত হয়ে বললেন, আচ্ছা বৌমা, হিমি তো আর সাধ করে কোলে ওঠেনি, তাই না? কাটা পা নিয়েও মেয়েটা সেই ভোরে উঠে নামাজ পড়ে আমার কাজে হাত লাগাইছে। আর তুমি সুস্থ হয়েও পড়ে পড়ে ঘুমাচ্ছ। এবার ওঠো, একটু নাস্তা করে নাও। আমি গর্ভবতী আম্মা, এই সময়ে ঘুম তো প্রয়োজন। প্রয়োজন, তবে অতিরিক্ত না। অতিরিক্ত ঘুমে বাচ্চারই ক্ষতি। আর তুমি 14 ঘন্টায় ঘুমে পার করো। রিহানা আহমেদ কাজগুলো একটা পলিথিনে উঠিয়ে নিয়ে চলে গেলেন। নয়নিকার মেজাজ তিরিক্ষে পৌঁছালো। আসতে না আসতেই রিহানা আহমেদের উপতেও জাদু করে ফেলেছে ওই মেয়ে। হিমিকে বিছানায় বসিয়ে দিয়ে সায়র আজ দোকানে যাবে, তাই সকালে উঠেই গোসল সেরে রেডি হয়ে নিয়েছিল সে। কিন্তু হিমিকে কিন্তু হিমিকে কোলে তুলাতে শার্টের এক পাশ ভিজে জুবুথুবু। আলমারি থেকে আরেকটা শার্ট বের করে যখন পরছিল সায়র, হিমি বলল, আমি ইচ্ছে করেই পানি ফেলছি আপনার বউয়ের উপরে। আমার না মাঝে মাঝে মন চায় আপনার বউকে খুন করে ফেলতে। এহেন কথায় সায়র হতবাক। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হিমির দিকে। হিমি খলখল করে হাসে। যদি কোনোদিন সুযোগ পাই আপনার ওই বউকে আমি তেলে বেগুনে ভাজবো। বলে দিলাম, খাটাস মহিলা, চলবে। হাওয়াই নিরুদ্দেশ মা পূজা মনিরা পর্ব ৭। সায়র হতভম্বের মতো হিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হিমি আবারও খলখল করে হাসে। সায়র শার্টের বোতাম লাগাতে ভুলে যায়। হিমির দিকে অদ্ভুতভাবে চেয়ে থেকে বলে, এসব কি বলছো তুমি? যাহা সত্য তাই কইলাম। আমি আপনার বউয়ের গায়ে পানি ফেলছি, ইচ্ছা করে ফেলছি। ভবিষ্যতে আরও ফেলবো। ঠান্ডা পানি না গরম পানিও ফেলবো। পারলে আটকান। হিমির চোখে এক অদ্ভুত ভয়ঙ্কর নেশা। সায়র হিমির পাশে এসে বসে, জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো হিমি? হিমির হাস্যোজ্জ্বল চেহারা মিলিয়ে গেল নিমিষেই। চোখে মুখে নেমে এলো বিষাদের ছায়া। হিমির কণ্ঠ ভেঙে গেল হঠাৎ। কোনো রকমে বলল, আমার গা জ্বলে প্রতিটা মুহূর্তে। জানেন, আমার ভালো লাগে না কিছু। হিমির কথার সাময়িক বিরতি নেই। বিরতি শেষে আবার বলে, আমার মন চায় আমি গলাটা চেপে ধরে মরে যাই। ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগে না।
আচ্ছা, ফার্মেসিতে গিয়ে বিষ চাইলে দিবে আমায়? আমায় কিছু টাকা দিবেন? আমি বিষ কিনবো। হিমি থামে, দম নেয়, ঘামছে ফোঁটা ফোঁটা। সায়র হিমির কপালে হাত রেখে দেখে হিমির গা অত্যাধিক গরম। সায়র আতকে বলল, তোমার দেখি অনেক জ্বর। হিমি, শোয় তুমি, রেস্ট করো। হিমি শোয় ঠিক, কিন্তু বিলাপ তখনও দু ঠোঁট জুড়ে। সেদিন রাতে আমার অনেক জ্বর ছিল, অনেক। আমার পাশে কেউ ছিল না। মা বাড়ির কাজে গিয়েছিল আর আমি ফুপ্পিদের বাসায়। আরাব ভাই ভার্সিটিতে, ফুপ্পি পাশের বাড়ি ছিল। হিমির গলা শুকিয়ে যায়, বলে, পানি দিন তো একটু। সায়র দ্রুত জগ থেকে পানি ঢালে, হিমির দিকে এগিয়ে দিলে হিমি ঢক ঢক করে সবটুকু পানি শুষে নেয়, তারপর আবার শোয়। গলা স্বাভাবিক এখন, বলা শুরু করে। আমি আরাব ভাইয়ার রুমে এভাবে শুয়েছিলাম একা একা। আমার কিচ্ছু ভালো লাগছিল না। সেদিনও এরকম সকাল ছিল, চারদিকে আলো ছিল, অথচ এত আলোর মাঝেও আমার বুক ধড়ফড় করছিল অজানা অন্ধকারের কথা ভেবে। ভয়ঙ্কর অন্ধকার। সায়র প্রশ্ন করে, কিসের কথা বলছো তুমি? হিমি সরাসরি সায়রের প্রশ্নের উত্তর না দিয়ে বলে চলে তার সুরে। পায়ের শব্দ আসছিল, বুঝছিলাম কেউ আসছে। দরজা আটকানো থাকলেও তার কাছে এক্সট্রা চাবি ছিল। বাইর থেকে দরজা খুলে ভিতরে ঢুকতেই আমি চোখ খুলি, দেখি পৈশাচিক হাসি হেসে ফুপা দাঁড়িয়ে। দরজা আটকে দিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি ভয়ে কুঁকড়ে যাই, খাটের এক পাশে সরে বসি। ফুপা পাশে বসে আমার, বলে, তোর জ্বর কমেছে? আমি কোনো মতো মাথা ঝাঁকাই। ফুপা আমার কপালে হাত রেখে বলে, দেখি তো কতটুকু জ্বর তোর শরীরে। আমি হাত সরিয়ে দিতেই ফুপা গর্জে উঠল, এমন করিস কেন, দেখতে দে না। আমি রিকোয়েস্ট করলাম, প্লিজ ফুপা, যান আপনি, যান এখান থেকে। প্রত্যুত্তরে সে বলে, যাওয়ার জন্য এসেছি বুঝি? একটু এদিক আয় না হিমি, তোর শরীরে আদর করে দেই, অনেক মজা পাবি, আয় না। ফুপা আমার কাছে আগায়। আমি সরতে গিয়ে দেখি পেছনের দেওয়াল। ভয় পেয়ে চেঁচালে আমার গলা চেপে ধরে সে। আমাকে দেওয়ালের সাথে মিশিয়ে পেছন থেকে একটানে জামা ছিঁড়ে ফেলে। হিমি থেমে গেল। সায়র বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। হিমি দরা গলায় বললে, সেদিন প্রথম ভরা আলোর মাঝেও আমি নিজের অন্ধকার দেখতে পাই। শত চেষ্টা করেও নিজের শরীর রক্ষা করতে পারিনি। হিমি হু হু করে কেঁদে ফেলে। সায়রের বুক মোচড় দিয়ে উঠল। মেয়েটার ভিতরে এত কিছু, এই তাহলে তার লুকানো অতীত। হিমি কাঁদছে। সায়র দীর্ঘশ্বাস ফেলে জানতে চায়, কাউকে বলনি? হিমি কান্না থামায়, জবাব দেয়, ফুপ্পি বিশ্বাস করেছিল, কিন্তু তার কিছুই করা ছিল না। আর মাকে বলতে মা আমায় দ্রুত আপনার কাছে বিয়ে দিয়ে দিল। শেষ বাক্যটা বলার সময় হিমির মুখে তাচ্ছিল্য ভরা হাসি ফুটে ওঠে। সায়রের দিকে পূর্ণ দৃষ্টি মেলে হিমি বলে, আমার খুব ইচ্ছে একবার পতিতাপল্লীতে যাওয়ার। পতিতাদের কাছে জানতে চাইব উপায় না থাকলে স্বেচ্ছায় ধর্ষণ হওয়ার মজাটা কেমন। সায়র বলল, পতিতারা ইচ্ছা করেই ওসব করে হিমি, তোমার আর তাদের ব্যাপারটা আলাদা। উফ, সব পতিতা না, শতভাগ পতিতার মধ্যে 60 ভাগ পাবেন এমন, যারা কোনো কাজ না পেয়ে এই পেশায় নিজেকে যুক্ত করে নিয়েছে।
ভালোবাসার মানুষের হাত ধরে চলে এসে যখন ধোঁকা খায়, যখন পরিবার, সমাজ, আত্মীয় সবার বাসার দরজা বন্ধ থাকে, তখন ঢাকা শহরে একটা কাজের সন্ধান পায় তারা। সেই কাজটা পতিতাদের কাজ। হিমি মৃদু শ্বাস ছেড়ে আবার বলে, বন্দরমে উত্তেজক শব্দের ভিড়ে সব পতিতাদের দীর্ঘশ্বাস চাপা পড়ে যায়। সেটা সেদিনই বুঝেছিলাম, যেদিন দ্বিতীয়বার ধর্ষণ হই ফুপার কাছে। সায়র চোখ বড় বড় করে ফেলল, বলল, হোয়াট? দ্বিতীয়বার? হিমি হাই তুলে বলে, দ্বিতীয়বার। সেই গল্প আর একদিন বলবো আপনাকে। এখন আপনি যান, আমার ঘুম পাচ্ছে বড্ড। হিমি অন্য পাশ ফিরে চোখ মুদে। ঘুম পায়নি তার, তবে ঘুমানোর ভান করতে হবে এবার। সায়রকে আর এসব বলতে ইচ্ছে করছে না। সায়র হিমির দিকে কতক্ষণ চেয়ে থেকে উঠে দাঁড়ায়। শার্টের বোতাম লাগাতে লাগাতে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে সে, বেঁচে থাকলে হিমিকে তার প্রাপ্য বিচারটা পাইয়ে দিবে। তারপর তৈরি হয়ে দরজা লাগিয়ে রুম থেকে চলে যায়। হিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে সায়র চলে গেল। নিচতলায় সোফায় বসে আছে নয়নিকা আর রেহানা আহমেদ। শিমুলের আজকে আসার কথা ছিল না, তবুও এসেছে। শিমুল রান্নায় ব্যস্ত, রেহানা আহমেদ ছোট ছোট কাঁথা সেলাই করছেন নয়নিকার অনাগত সন্তানের জন্য। আর নয়নিকা টিভিতে জোর করে চোখ কেটে রেখেছে। টিভি দেখায় মোটেও মনোযোগ নেই তার। সেই কতক্ষণ আগে সায়র হিমিকে নিয়ে রুমে গেল, এখনও আসছে না কেন? কথাটা ভেবেই নয়নিকা ক্লান্ত হয়ে পড়েছে। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, আবার টিভির দিকে তাকাচ্ছে। শাহরুখকে নামতে দেখে নয়নিকা ঝটপট বলল, নামার সময় হলো তোমার? সায়র নয়নিকার কথার জবাব না দিয়ে রেহানা আহমেদকে বলল, আমি দোকানে যাচ্ছি আম্মা। রেহানা আহমেদ কাঁথার মধ্যে চোখ রেখে বললেন, যা। সায়র চলে যেতে নিচ্ছিল। নয়নিকার ঠোঁট উল্টে আবার বলে, আমার প্রশ্নের উত্তর দিলে না কেন? সায়র থেমে যায়, বিরক্ত চোখে নয়নিকার দিকে তাকিয়ে বলল, হিমিও আমার ওয়াইফ, ওর সাথে কতক্ষণ থাকবো না থাকবো সেটা তোমার বলতে হবে? নয়নিকা বসা থেকে দাঁড়িয়ে জোর গলায় বলে, হ্যাঁ বলতে হবে। আমি আগে এসেছি, আমার সব কিছু জানার অধিকার আছে। না নেই, তোমার সাথে কতক্ষণ কাটাই সেটা কি হিমি জানতে চাই যে তুমি জানতে চাচ্ছ? বাবা, আসতে না আসতেই এত দরদ কেন? আমার মধ্যে যা আছে ওর মধ্যে কি তার থেকে একগুণ বেশি আছে নাকি? ও, আমার থেকে বেশি সুখ দেয় বুঝি ও, তাই না? রেহানা আহমেদ ধমকে উঠলেন, ছি নয়ন, মুখের ভাষা এত খারাপ কেন? আম্মা, আপনি এসবে আসবেন না। আপনিও তো কম না। হিমি আপনাকেও নিজের দখলে নিয়ে নিছে, আর এখন আমার স্বামীকেও নিজের দখলে নিয়ে নিল। সায়রও ধমকায়, আম্মার সাথে ভালো ব্যবহার করো, না করলে। সায়র এগিয়ে এসে ঠাস করে নয়নিকার গালে চোয়ার বসিয়ে দেয়। চিবিয়ে চিবিয়ে বলে, না করলে এবার এভাবেই থাপ্পড় খাবা। আর লিসেন, তোমাকে যেভাবে রাখছি হিমিওকে সেভাবেই রাখবো। একদম হিংসে করবে না। যদি করো তবে আমার থেকে খারাপ কেউ হবে না। সায়র বেরিয়ে যায়। নয়নিকা দাঁতে দাঁত চেপে ক্রোধ আটকায়। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।